এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বায়োলজির বিশেষ ব্যাচে আজকে যে টপিকটি ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে ক্রোমোজোম। দেখো, একদিনেই এই গোড়ো টপিকটা শেষ করতে হবে, তাহলে আমরা পরের দিন নতুন টপিক শুরু করতে পারবো। দেখো, ক্রোমোজোম কাকে বলে যদি বলা হয় তাহলে কি বলতে পারি, যে তার কিছু বৈশিষ্ট্যকে একসঙ্গে অ্যাড করে একটা আমরা ডেফিনেশন আকারে বলতেই পারি যে কাকে বলে, যে নিউক্লিয়াস মধ্যস্থ, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, যে সূত্রাকার দণ্ডাকার বস্তু বংশানুক্রমে জৈব যে বৈশিষ্ট্য রয়েছে সেটি এক জনু থেকে অপর জনুতে স্থানান্তরিত করে বা সঞ্চারিত করে, তাকেই ক্রোমোজোম বলে। তাহলে এখানে কি কি আমরা বৈশিষ্ট্য পেলাম এইটুকু সেন্টেন্সের মধ্যে, যে নিউক্লিয়াসের মধ্যে থাকবে। সেকেন্ড পয়েন্ট কি পেলাম, যে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। পরে আসবো এই অ্যাকচুয়ালি গঠনটা বা উপাদানটা কি। থার্ড পয়েন্ট কি পেলাম, গঠনে সূত্রাকার বা দণ্ডাকার, এবং কাজটা কি, বংশগত বৈশিষ্ট্যকে এক জনু থেকে অপর জনুতে স্থানান্তরিত করা। হ্যাঁ কি না? এইবার যেটা প্রথমেই আমাদের জানার দরকার, কোন কোষে ক্রোমোজোম সংখ্যা। তাহলে একটা ছোট্ট করে হেডিং করো, কারণ এই টপিকটায় মানে ইনফরমেশন একটু বেশি আছে, ইনফরমেশনগুলো আমাদের নোট ডাউন করে রাখা প্রয়োজন। ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যা যদি বলা হয় তাহলে একটি নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি হয়, সবসময় অলওয়েজ কি থাকে বলতে পারবে? অলওয়েজ 46টা ক্রোমোজোম থাকে না, 2 ইজ ইকুয়াল টু 46। ধ্রুবক থাকে। ভালো করে আগে নোট ডাউন করো কথাটা, কারণ এখন পরীক্ষার একটা কোশ্চেনের ট্রেন্ড আসছে যে ক্রোমোজোম সম্পর্কিত নিচের কোন তথ্যটি ভুল, ক্রোমোজোম সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক। এই টাইপের কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। ক্রোমোজোম এইখানে পুরো বাক্যটা কি তোমরা লিখে নাও, একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সর্বদা ধ্রুবক থাকে। এটা পড়েছিল তো, এটা কিন্তু একদম বেসিক জিনিস পড়া উচিত। হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। এই যে বলছি ধ্রুবক, এই ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই ধ্রুবককে আমরা এন দ্বারা প্রকাশ করি। হ্যাঁ কি না? জনন বা গ্যামেটে, গ্যামেটের বলতে আমরা কি বুঝি? গ্যামেট বলতে অ্যাকচুয়ালি কি? উন্নত উন্নত জীবদেহে গ্যামেটটা কি? শুক্রাণু বা ডিম্বাণু। হ্যাঁ কি না? তাহলে জনন কোষ বা গ্যামেটে ক্রোমোজোমের একক সংখ্যক সেট থাকে। সেই একক সংখ্যক সেটকে কি বলা হয়? একক সংখ্যক সেটকে কি বলা হয়? হ্যাপ্লয়েড বলা হয়। হ্যাপ্লয়েড বলা হয়। হ্যাঁ কি না? একদম বেসিক। আর একক যে বললাম একক সংখ্যক, এবং দেহকোষ যেটা, দেহকোষে কি থাকে? দেহকোষে দুটি হ্যাপ্লয়েড থাকে। এই দুটি হ্যাপ্লয়েডকে আমরা কি বলতে পারি? ডিপ্লয়েড বলা চলে। হ্যাঁ কি না? তাহলে হ্যাপ্লয়েড সেট হচ্ছে জনন কোষে একটি, আর দুটি হ্যাপ্লয়েড নিয়ে হচ্ছে কি থাকে, ডিপ্লয়েড হয়। তিনটি হ্যাপ্লয়েড নিয়ে কি গঠিত হতে পারে? টিপ্লয়েড। ট্রিপ্লয়েড। এই যে টিপ্লয়েড, এটা কোথায়, এর এক্সাম্পল কি বলতে পারি, কোথায় কিসের ক্ষেত্রে হয়? শস্য নিউক্লিয়াসে থাকে। ভেরি গুড, ভুট্টা ভেরি গুড, শস্য নিউক্লিয়াস। সুন্দর সুন্দর। তাহলে একটা এন, টু এন, থ্রি এন। এন মানে কোনটা? এন মানে অ্যাকচুয়ালি জনন কোষ। হ্যাঁ কি না? জনন কোষ বলতে স্পেসিফিক্যালি আমরা কার কথা বলতে পারি? ডিম্বাণু, শুক্রাণু। আর দেহ কোষ কোনটা? ডিপ্লয়েড। আর টিপ্লয়েড কোনটা, যেখানে এন সংখ্যক, সেটা হচ্ছে শস্য নিউক্লিয়াস। হ্যাঁ কি না? দেখো, এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এরপর চলে এসো দেখি কে বলতে পারে, খুব ভালো একটা টপিক, ক্রোমোজোমের সংখ্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, জিনোম। জিনোম বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে? জিনোম। হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম ইজ নোন এজ জিনোম। ভেরি গুড, সুন্দর, বেশ সুন্দর। নোট ডাউন করো, বা আরো স্পেসিফিক্যালি যদি বলা হয় হ্যাপ্লয়েড সেটের ক্রোমোজোমের জিনের সমষ্টি, তাহলে একটা ছোট্ট কথা লিখে রাখি, সেট অফ জিনের সমষ্টি। ওকে, জিনের সমষ্টিকে জিনোম বলা হয়। এটা সুন্দর পড়া আছে। নেক্সট হচ্ছে কিছু ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা যেমন ইম্পর্টেন্ট, বা এটা ইন্টারভিউর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কি? যে আমাদের কিছু কম আর বেশির একটা ইনফরমেশন লিখে রাখা প্রয়োজন। একটা হেডিং করে নাও কম, আর খাতার এদিকে একটা হেডিং করো বেশি। দেখি, এটা অনেকটা জিকে ফরম্যাটের মতো ইনফরমেশনগুলো জানা প্রয়োজন। কম আর বেশি, অর্থাৎ কম সংখ্যক ক্রোমোজোম সংখ্যা, আবার বেশি সংখ্যক ক্রোমোজোম সংখ্যা। তাহলে সব বলতে পারবে? সবচেয়ে কম সংখ্যক উদ্ভিদ, মানে উদ্ভিদ কোষে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম কার ক্ষেত্রে রয়েছে? মিউকর। মিউকর। দেখো, আলাকান্থা নামে একটা প্রোটোজোয় আছে না, ওটা সব থেকে বেশি, ওটা সব থেকে বেশি, ওটা বেশি।
দেখো এবার আমাদের একটা জিনিস বলে বলে দেওয়া উচিত, আমরা না শুধুমাত্র মিউকর যে লিখবো, এই মিউকর কিন্তু এমনি ইউজ করব না, কারণ তোমরা প্রিভিয়াস কোশ্চেন খোলো, বেশিরভাগ ক্ষেত্রে না সায়েন্টিফিক নেম বা আইপিএসসি যে বাইনোমিয়াল নোমেনক্লেচার রয়েছে সেই অনুযায়ী কিন্তু অপশান থাকে। তাহলে মিউকরের বিজ্ঞাপন নাম বলতে পারবে? মিউকর হিমালিস, নোট ডাউন করে নাও, মিউকর হিমালিস। ওকে, মিউকর হিমালিস। এখানে কটা? এখানে 2n ইজিক্যাল টু কত থাকে? 2 থাকে, হ্যাঁ কি না? এবার যদি বলা হয় সব থেকে কম সংখ্যক প্রাণীকোষ কোনটা ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, বলা যাবে আফ্রিকার পিঁপড়ে। আফ্রিকার পিঁপড়ে। একইভাবে আমার এই পিঁপড়ে কথাটা প্রত্যেকেই আমরা কিন্তু শুনেছি, আফ্রিকার পিঁপড়ে। কিন্তু যদি হচ্ছে এটাকে আমি বিজ্ঞানসম্মত নাম যে বলি, বা অপশানে যদি চারটে অপশানে বিজ্ঞানসম্মত নাম দিয়ে দেয়, তখন কিন্তু মনে হবে কোশ্চেন কঠিন। আমি বলে রাখি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। মিরমেসিয়া, মিরমেসিয়া পিলোসুলা। ওকে, মনে থাকবে, ব্র্যাকেটে তোমরা লিখে রাখো আফ্রিকার পিঁপড়ে, কিন্তু এখানে আমি ইনফরমেশনটা এইভাবে অ্যাড করতে চাই যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এবার সব থেকে বেশি ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট উদ্ভিদ কোষ কি হবে, বলা যাবে? এটা এক প্রকার বিশেষ এক প্রকার ফার্ন। এই ফার্নের এটা কিন্তু থিওক্লোসাম। হ্যাঁ, এটাকে এটাকে যদি আমি ঠিকই বলেছো, একদমই কারেক্ট বলেছো। এটাকে যদি আমি সায়েন্টিফিক নেম হিসেবে লেখাই তাহলে কি বলবো? লিখে নাও, অফিওগ্লোসাম থিওক্লোসাম রেটিকুলাম। রেটিকুলাম। পারফেক্ট, সুন্দর, এই তো ভালো নলেজ রয়েছে, সুন্দর সুন্দর সুন্দর, খুব ভালো করে পড়ো। অফিওগ্লোসাম রেটিকুলাম, রেটিকুলেটাম, সরি রেটিকুলেটাম। এখানে কত হয় বলতে পারবে? 2n ইজিক্যাল টু 1260। 1260। লিখে রাখো, এটা কিন্তু এক প্রকার এটা এক প্রকার কিন্তু মানে ফান। আচ্ছা, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, আর টি আই রেটিকুলেটাম, ঠিক আছে হচ্ছে। এবার চল, এবার হচ্ছে প্রাণী। সব থেকে বেশি ক্রোমোজোম সংখ্যাবিষ্ট প্রাণীকোষ কোনটি? এটা আলোচনা হলো যে আলাকান্থা, ঠিক আছে। তাহলে এর এখানে লিখে নাও, যে ইংলিশেই লেখাচ্ছি, বেঙ্গলি তোমরা করে নিতে পারো, আলাকান্থা। এখানে 2n ইজিক্যাল টু কত? প্রায় 1600। দেখো, তাহলে যেটা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল আমি কিন্তু দিয়ে দিলাম হচ্ছে। তাহলে দেখো এখানে সব থেকে উল্লেখযোগ্য কোনটা আলোচনা করার ব্যাপার? জিনোম। এইবার আমরা বেশ কিছু জিনোম সম্পর্কে বা বেশ কিছু ক্রোমোজোমের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের টপিকগুলো আরো ডিটেলসে ঢুকবো। আচ্ছা, লেখা হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো একবার। হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো হুম। পরে নোট ডাউন করো, ছোট ছোট টপিক আমাদের পড়তে হবে, যেগুলো নোট ডাউন করবে। যে ভাইরাল জিনোম, ভাইরাল জিনোম একদম বেঙ্গলিতেও লিখতে পারো তোমরা, ইংলিশও লিখতে পারো। দেখো এখন কি জানো তো, যত হায়ার স্টাডিজে তোমরা যাবে বেশিরভাগ মেটেরিয়াল কিন্তু ইংলিশে, এটা তোমরা জানো তো। এখন মানে অনেকেই আছে, একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, আমি যাই মেটেরিয়াল ছিল আমি ইংলিশেই প্রোভাইড করে দিলাম। ইংলিশে মেটেরিয়াল কিন্তু অনেক বেশি সংখ্যায় মানে পাওয়া যায়, বা যত ভালো মেটেরিয়াল সব কিন্তু ইংলিশেই। বেঙ্গলিতে সায়েন্সের রেসপেক্টে মেটেরিয়াল খুব একটা ভালো নেই, তৈরি করতে হয়। ইংলিশের ক্ষেত্রে তৈরি করাই থাকে। তোমরা যদি বলো বাংলা লিখতে, আমি বেশিরভাগ কিন্তু বাংলা লিখতে পারি, তো ইংলিশে একটু অভ্যস্ত হয়ে থাকাটা ভালো। কেউ বলতে পারবে ভাইরাল জিনোম বলতে কি বুঝি আমরা? ভাইরাল জিনোম কি? যখন যখন একটি মাত্র নিউক্লিক অ্যাসিড থাকে, ওকে, অর্থাৎ ভালো করে লিখতে চাইলে একটি মাত্র নিউক্লিক অ্যাসিড অণু দ্বারা ভাইরাল জিনোম গঠিত হয়। ওকে, একটি মাত্র নিউক্লিক অ্যাসিড অণু দ্বারা ভাইরাল জিনোম গঠিত হয় হচ্ছে। এরপরে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই ভাইরাল জিনোমকে, হ্যাঁ বলো বলো বলো। স্যার স্যার ওই যে একটি মাত্র নিউক্লিক অ্যাসিড বলেন, ওটা কি ডিএনএ বা আরএনএ যে কোনো একটা হতে পারে? আমি এটাই আসছি যে আমরা ভাইরাল যে জিনোম না, এই ভাইরাল জিনোম আমার দু প্রকার। একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস, ঠিক আছে। আমি এক্ষুনি আসছি, এই জাস্ট এই পরেই আমি ডিএনএ আরএনএ ব্যাপারটা ঢুকছি। তাহলে একটি মাত্র নিউক্লিক অ্যাসিড। স্যার আপনি কি বোর্ড শেয়ার করছেন? আমি কিন্তু বোর্ডটা দেখতে পাচ্ছি না। অবশ্যই আমার আমার তো সবসময় স্ক্রিন শেয়ার থাকেই,
দেখতে পাচ্ছ না বাকিরা একটু হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তখন পাচ্ছি। আচ্ছা না এবারে পাচ্ছি স্যার। ওকে ওকে, আমি কোনোদিন মানে এমনি মানে বোর্ড ছাড়া আমি বলবোই না কিছু। ঠিক আছে চল, নেক্সট একটা জিনিস মনে রাখা দরকার, এই যে ভাইরাল জিনোম না, একে আর একটা বিশেষ নামে মানে উল্লেখ করা হয় কি, এটাকে বলা হয় নিউক্লিওয়েড। ওকে, এটা কিন্তু নিউক্লিওয়েড হিসাবে অভিহিত করা হয়। এটা কিরকম দেখতে হয়, এটি বেশিরভাগ ক্ষেত্রে চক্রাকার, সার্কুলার বা লিনিয়ার বা রেখাকার। ঠিক আছে, এরপরে এই যে ভাইরাল জিনোম, এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ভালো করে দেখো, এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, যেটা সুস্মিতা বললে ওই রকম দুটো ভাগে ভাগ জাস্ট করে রাখো, কিছু ইনফরমেশন দিয়ে আমরা এগিয়ে যাব। তাহলে কি, ফার্স্টে নোট ডাউন করে নাও যে ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, আর তারপর নোট ডাউন করবে আরএনএ ভাইরাস। দেখো ভাইরাস ব্যাকটেরিয়া টপিকের মধ্যেও কিন্তু এইগুলো থাকছে বা এগুলো আছে। তাহলে এই যে ডিএনএ ভাইরাস বলছি, এই ডিএনএ ভাইরাস বলতে আমরা কি ব্যাপারটা কি দেখছি, যে এখানে আমরা জানি কি যে ডিএনএ এর ব্যাপারটা, ডিএনএ আবার ক রকম হতে পারে, ডিএনএ ক রকম হতে পারে, ডিএনএ হতে পারে একতন্ত্রী ডিএনএ, অনেকগুলো তো বিডিএনএ। পরে পরে ওগুলো ওগুলো আমি ডিএনএ টপিকের মধ্যে, আমি এই এই ক্ষেত্রে বলছি, আমি এই ভাইরাল জিনোমের রেসপেক্টে বলছি। একটা একতন্ত্রী ডিএনএ যেটাকে আমরা বলা হয় এসএস ডিএনএ, আর একটা হয় দ্বিতন্ত্রী ডিএনএ। দ্বিতন্ত্রী ডিএনএ কে কি হিসাবে রিপ্রেজেন্ট করা হয় বা কি হিসাবে বলা হয়, নোট ডাউন করে নিতে পারো, এটাকে বলা হয় ডিএস ডিএনএ। ওকে, এই একতন্ত্রী ডিএনএ এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল কি, এর এক্সাম্পলটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একতন্ত্রী ডিএনএ দ্বারা গঠিত ভাইরাল জিনোমের এক্সাম্পল হলো পার্ভো ভাইরাস। ওকে, পার্ভো ভাইরাস, পার্ভো ভাইরাস। এছাড়া পার্ভো ভাইরাস বাদ দিয়ে আর কি আছে জানো, কোলিফাজ বলতে পারি, কোলিফাজ বলতে পারি। এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ইনফরমেশন। এবার দ্বিতন্ত্রী ডিএনএ এর ক্ষেত্রে এক্সাম্পল কি, দেখো দ্বিতন্ত্রীর ক্ষেত্রে বেশিরভাগ ভাইরাস কিন্তু তাই হয়, যেমন পক্স ভাইরাস, হার্পিস ভাইরাস, টি4 ব্যাকটেরিয়া ফাজ, এগুলো প্রত্যেকটাই কিন্তু বলতে পারি। নোট ডাউন করে নাও, টি4 ব্যাকটেরিওফাজ, টি4 ব্যাকটেরিওফাজ, হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, উদাহরণ অনেকগুলো রয়েছে কিন্তু। ওকে চল, এবার আমরা ফিরে চলে এগিয়ে যাব যে আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাসের কি কি এক্সাম্পল বা কি রয়েছে, এটা এখানেও কিন্তু আমরা দুরকম দেখব, একটা একতন্ত্রী, একটা কিন্তু দ্বিতন্ত্রী। একটা একতন্ত্রী, নোট ডাউন করে নাও, একতন্ত্রী যেটাকে এসএস বলছি, একটা হচ্ছে দ্বিতন্ত্রী যেটাকে আমরা ডিএস বলছি। তাহলে একতন্ত্রী আরএনএ ভাইরাসের বাস্তবিক ক্ষেত্রে কি এক্সাম্পল বলা চলে, টিএমবি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, হ্যাঁ কি না, টিএমবি ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস বলা চলে একতন্ত্রী আরএনএ, পোলিও ভাইরাস। আর দ্বিতন্ত্রীর ক্ষেত্রে কি বলতে পারি, দ্বিতন্ত্রীর ক্ষেত্রে বলতে পারি রিও ভাইরাস, রেট্রো ভাইরাস। ওকে, রিও ভাইরাস, রেট্রো ভাইরাস, হ্যাঁ কি না। দেখো এই গেল, এই আলোচনাটা কিসের রেসপেক্টে করছি, এগুলো করছি আমরা ভাইরাল জিনোমের রেসপেক্টে আলোচনা করছি। এছাড়া আর কি কি রয়েছে, আচ্ছা প্রত্যেকে লেখা হয়েছে, রেসপন্স করবে, লেখা হয়েছে। স্যার একতন্ত্রী ডিএনএ কি কি লিখেছেন, পাইরো ভাইরাস আর একটা কি পার্ভো লিখেছেন পার্ভো স্যার? পার্ভো পার্ভো ভাইরাস আর কোলিফাজ, কোলিফাজ, কোলিফাজ। ঠিক আছে, পার্ভো ভাইরাস, কোলিফাজ। আর দ্বিতন্ত্রী ডিএনএ বা ডিএস ডিএনএ টি4 ব্যাকটেরিওফাজ, টি4 ব্যাকটেরিওফাজ, হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস এটসেট্রা। আর একতন্ত্রী আরএনএ ক্ষেত্রে টিএমভি, পোলিও। আর দ্বিতন্ত্রীর ক্ষেত্রে রিও ভাইরাস, রেট্রো ভাইরাস, তারপরে রাইস ডোয়ার্ফ ভাইরাস আর প্রভৃতি হচ্ছে, হ্যাঁ কি না। চল, হ্যাঁ স্যার। নেক্সট আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা কার ছবি, কিসের ছবি, কেউ বলতে পারবে? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোসোম। ব্যাকটেরিয়া ক্রোমোজোম। ভেরি গুড, সুন্দর, এই তো নোট ডাউন করে নাও। অস্ট্রেলিয়ার ক্রোমোজোম। হ্যাঁ, তাহলে নোট ডাউন করো, ব্যাকটেরিয়াল জিনোম, ব্যাকটেরিয়াল জিনোম। আমার ভয়েস শুনতে না পেলে বা স্ক্রিন দেখতে না পেলে আমাকে জানিও কিন্তু। ব্যাকটেরিয়াল জিনোম, এই ব্যাকটেরিয়াল জিনোম কি বা এটাকে গুরুত্ব দেওয়ার এত কারণ কি, দেখো ব্যাকটেরিয়াল জিনোম থেকে কিছু কোশ্চেন কিন্তু আসতে লক্ষ্য করা যায়। ভালো করে শুনবে, এখানে মানে ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার যে ব্যাকটেরিয়ার বংশগত পদার্থ কি,
ব্যাকটেরিয়ার বংশগত পদার্থ, একটা ছোট্ট হেডিং করে নাও তাহলে ব্যাপারটা বলতে সুবিধা হবে। এটাই কোশ্চেন আসে, কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বংশগত পদার্থ হিসাবে কি থাকে বলতে পারবে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বংশগত পদার্থ হিসাবে থাকে চক্রাকার ডিএনএ থাকে। বিরাট একটা বড় আকৃতির, লিখে নাও একদম স্পেসিফিক্যালি লিখে নাও, বড় আকৃতির চক্রাকার ডিএনএ। সুন্দর, ভেরি গুড, বড় আকৃতির চক্রাকার ডিএনএ। ওকে, কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এটাই যে এই প্রকার অর্থাৎ ব্যাকটেরিয়াল জিনোম বা ব্যাকটেরিয়াল ডিএনএ এর ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এখানে জিনোমে কোনো প্রকার হিস্টোন প্রোটিন থাকে না। মনে থাকবে, কোনো প্রকার হিস্টোন প্রোটিন থাকে না, হচ্ছে এটা কিন্তু মনে রাখাটা উচিত। এরপরে একইভাবে ব্যাকটেরিয়াল জিনোমে হিস্টোন প্রোটিন থাকছে না, এই কারণে এদের যে ক্রোমোজোমের যে অংশ, এদেরকেও কিন্তু নিউক্লিয়েড আমরা বলতে পারি। তাহলে এই যে ব্যাকটেরিয়া ক্রোমোজোম যেটা, সেটাও কিন্তু নিউক্লিয়েড। এরপরে আমাদের যেটা মনে রাখা দরকার যে এর মানে কতটা দৈর্ঘ্য কতটা। তাহলে ছোট্ট একটা পয়েন্ট করো, এদের দৈর্ঘ্য কত হয়? এদের দৈর্ঘ্য হয় 1 মাইক্রোমিটার। ইনফরমেশন জানার জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? স্যার হ্যাঁ, বলছি কি তাহলে কি জিনোম মানে ব্যাকটেরিয়া নিউক্লিয়াস নিউক্লিয়েড, বলবো? হ্যাঁ, যদি সেখানে হিস্টোন প্রোটিন না থাকে, যদি সেখানে হিস্টোন প্রোটিন না থাকে তাহলে সেটাকে জিনোম বলবো, ঠিক আছে? এই কারণে জিনোম, সরি ভুল বললাম, তাকে আমরা নিউক্লিয়েড বলবো। এর পরের যে ভাগটা আমরা করব সেখানে প্লাজমিড। তাহলে সেখানে প্লাজমিড কেন? সেখানে প্রপার ওয়েতে একটা সুনির্দিষ্ট বৃহৎ আকৃতির ডিএনএ থাকছে না, থাকছে ক্ষুদ্র আকৃতির চক্রাকার ডিএনএ। এই কারণে প্লাজমিড আলাদা করে আমরা নাম দিচ্ছি। তো প্লাজমিড আলাদা, নিউক্লিয়েড আলাদা। নিউক্লিয়েড সেটাকেই বলবো যার মধ্যে শুধু বৃহৎ আকৃতির চক্রাকার ডিএনএ বর্তমান, সেখানে কোনো হিস্টোন প্রোটিন থাকছে না। কথা বুঝে গেল? সেটাই কিন্তু নিউক্লিয়েড। যেমন আগেরটার ক্ষেত্রে আমি উল্লেখ করেছি, একটি মাত্র নিউক্লিক অ্যাসিড অণু। এখানে কি? এখানে হচ্ছে বৃহৎ আকৃতির চক্রাকার ডিএনএ। ওকে, ডিএনএ আর নিউক্লিক অ্যাসিড তো একই, হ্যাঁ কি না? চলো, তাহলে এরপরে আমরা আলোচনা করব যে এই ব্যাকটেরিয়াল যে জিনোম, এর ক্ষেত্রে একটা ভালো এক্সাম্পল কি দিতে পারি? কি এক্সাম্পল দিতে পারি? আমরা বলতে পারি যে হচ্ছে ইকোলাই, বলা যায় তো? তাহলে এই ইকোলাইয়ের ক্ষেত্রে একটা কোশ্চেন এসছে বলে এই কথাটা উল্লেখ করলাম, যে ইকোলাইয়ের দেহে যে জিনোম বর্তমান, সেই জিনোম কি দ্বারা গঠিত? ডিএনএ দ্বারা গঠিত। অফকোর্স হবে বৃহৎ আকৃতির। সেই যে ডিএনএটা গঠিত, সেই ডিএনএর আণবিক ওজন কত? কেউ জানো, বলতে পারবে? সেই ডিএনএর আণবিক ওজন নোট ডাউন করে নাও, প্রায় 1.8 ইন্টু 10⁹ ডাল্টন। 1.8 ইন্টু 10⁹ ডাল্টন। এই ইনফরমেশনগুলো তোমাদের ক্ষেত্রে খুঁটিনাটি মনে রাখাটা খুব প্রয়োজন। মনে থাকবে, হ্যাঁ কি না? এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার নেক্সট দেখো, আমরা ব্যাকটেরিয়াল ডিএনএ করলাম। এরপরে নেক্সট আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব, ছোট্ট করে হেডিং করে নাও, প্লাজমিড। প্লাজমিড, এই প্লাজমিড ব্যাপারটা কি? এই প্লাজমিড হচ্ছে, আচ্ছা একটা জিনিস মিস করে গেছি। এই যে ব্যাকটেরিয়াল জিনোম বললাম, ব্যাকটেরিয়ার কোষটা কিরকম হয়? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ হয়, নাকি হচ্ছে আধুনিক নিউক্লিয়াস যুক্ত কোষ, নাকি মধ্য নিউক্লিয়াস? আদের নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে এটাকেই কিন্তু বলা হয়, নোট ডাউন করে নাও, প্রোক্যারিওটিক জিনোম। ওকে, এটাকেই কিন্তু বলা হয় প্রোক্যারিওটিক জিনোম। হচ্ছে এই প্রোক্যারিওটিক জিনোম পড়লাম। এরপরেই আমাদের আলোচ্য টপিক এই যে প্লাজমিড। এই প্লাজমিড ব্যাপারটা কি ভালো করে বোঝার চেষ্টা করো। প্লাজমিড দেখো, চিত্র যেখানে আছে, চিত্রে কিন্তু প্লাজমিড কথাটা উল্লেখ রয়েছে। এই প্লাজমিড কি ভালো করে শুনবে, ভালো করে বুঝে নাও। প্রতিটি ব্যাকটেরিয়া কোষে একটি চক্রাকার ক্রোমোজোম বা ডিএনএ বাদ দিয়েও ছোট ছোট, মানে প্রায় 2-3টি বা 2-1টি ছোট ছোট চক্রাকার ডিএনএ পরিলক্ষিত হয়। এই যে ছোট ক্ষুদ্রাকার ডিএনএ যেটা রয়েছে, এদেরকেই প্লাজমিড বলা হয়। লিখে নাও, ক্ষুদ্র চক্রাকার ডিএনএ, ক্ষুদ্র চক্রাকার ডিএনএ, এদেরকে কি বলা হয়? এদের কিন্তু প্লাজমিড বলা হয়। ভালো করে শুনে রাখা প্রয়োজন। কোশ্চেন একটা দেখেছি, একটা প্র্যাকটিস সেটা যখন করাবো বুঝবে। প্লাজমিডের কাজ কি? কে বলবে প্লাজমিডের কাজ কি? কে বলতে পারবে এই প্লাজমিডের জিন বহন কাজ? করা। সে তো হবেই, এছাড়া এছাড়া
বলতে পারবে? আমরা ডিএনএ প্রতিলিপিকরণ কথাটা শুনবো বা জানি, ডিএনএ পরে আমরা আলোচনা করব। ডিএনএ রেপ্লিকেশন যেটা, হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন। এই ডিএনএ রেপ্লিকেশনে কিন্তু সাহায্য করে, ওকে মারাত্মকভাবে সাহায্য করে। এছাড়া প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন, সংশ্লেষকারী জিন বহন করে, যা বর্তমানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গবেষণায় সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু ব্যাকটেরিয়াল জিনোম বা ভাইরাল জিনোম নয়, সেটা হচ্ছে প্লাজমিড। মনে থাকে যেন যে কথাগুলো বললাম, একটু খাতা পারলে লিখে নিতে পারো যে প্লাজমিড ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে, প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী জিন, সংশ্লেষকারী জিন বহন করে, এবং এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে রিসার্চ সেখানে কিন্তু খুব কাজে মানে গুরুত্বপূর্ণভাবে কাজ করে হচ্ছে। এবার লাস্ট যেটা পড়বো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যার উপরেই এত কিছু আলোচনা আজকের টপিক, সেটা কি? ইউক্যারিওটিক ক্রোমোজোম। ইউক্যারিওটিক ক্রোমোজোম। তাহলে ইউক্যারিওটিক ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি, কি মনে হয় বলো কেউ একজন? একদম বেসিক জিনিস মানে পড়ছি। তার আদর্শ মানে মানে কোষে যে আধুনিক ক্রোমোজোমটা আদর্শ থাকে। কোষটা থাকে সেইটা। হ্যাঁ, মানে ইউক্যারিওটিক মানেই একদম আধুনিক, সেটা বুঝতে পারছি। তাহলে এটাকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে কি বলবো? আমরা কোষ বিভাজন পড়াইনি বটে, বাট তোমাদের তো কিছু নলেজ রয়েছে। সেই কোষ বিভাজনের ভিত্তিতে কি বলতে পারি, যে কোষ বিভাজনের মানে একদম প্রোফেজ দশায় যখন নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে, সেই ক্রোমোজোমটা কিরকম হয়? ডিএনএ অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টোন, তার একটা যৌথ কমপ্লেক্স থাকে, হ্যাঁ কি না? এই যে যৌথ কমপ্লেক্স, এইটাই হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোম। অর্থাৎ আমরা ক্রোমোজোম বলতে যেটা বুঝি বা যার ওপর ভিত্তি করে ক্রোমোজোমের সমস্ত আলোচনা চলে, সেটা অ্যাকচুয়ালি কি টাইপের ক্রোমোজোম? ইউক্যারিওটিক ক্রোমোজোম। কথাটা বলতে পারলাম? তাহলে ক্রোমোজোমের সৃষ্টি হয় কখন? হয় হচ্ছে কোষ বিভাজনের প্রোফেজ দশায়। কি থেকে সৃষ্টি হয়? ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্টি হয়। গঠন কি আছে? গঠন আমি ছকে লেখাবো, তবে বলে রাখি মেনলি ডিএনএ হিস্টোন। অসুবিধা নেই, রেসপন্স করো, ক্লিয়ার হ্যাঁ, একদম? চল হচ্ছে নেক্সট আমরা যেটা আলোচনা করব, দেখো কি দেখতে পাচ্ছি, এটা দেখার মাধ্যমেই তোমাদের আশা করি বুঝে যাওয়া উচিত কি পড়াতে চলেছি। এটা স্যার ক্রোমোজোমের শ্রেণী বিভাগের মধ্যে শ্রেণী বিভাগ, পড়াচ্ছে। একদমই তাই, ভেরি গুড, নোট ডাউন করো, ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। দেখো আগে চিত্র দেওয়া আছে, তোমাদের আইডেন্টিফাই করে সুবিধা হচ্ছে। ক্রোমোজোমের শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগ করার কথাটা বলার পরও একটা কথা বলা উচিত নেই, কে বলতে পারে? এই চিত্রের সঙ্গে সম্পর্কিত। আমি শ্রেণীবিভাগ করছি বটে, কিন্তু এই শ্রেণীবিভাগটা কিসের উপর ভিত্তি করে? কে বলবে? বলো। সেন্ট্রোজোমের অবস্থানের উপর ভিত্তি করে। একটু ভুল হয়ে গেল, সেন্ট্রোমিয়ারের অবস্থান কেন? সংখ্যার উপর। নোট ডাউন করো, সেন্ট্রোমিয়ারের কি হবে? সংখ্যার উপর ভিত্তি করে। এটা কিন্তু মেন ফ্যাক্টর। ওকে, সেন্ট্রোমিয়ারের সংখ্যাটা হচ্ছে প্রধান ফ্যাক্টর, মনে থাকবে? তাহলে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। কি কি? একটা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যাসেন্ট্রিক বলতে যেখানে দেখো এই প্রকার প্রথমেরটায় অ্যাসেন্ট্রিকে দেখো কোনো এখানে কোনো সেন্ট্রোমিয়ার বর্তমান, এখানে কোনো সেন্ট্রোমিয়ার নেই। এই কারণে এটিকে মানে কি বলা হয়, এই প্রকার যে ক্রোমোজোম, এইটি কিন্তু বিভাজনে অংশগ্রহণ করতে পারে না। তাই অপত্য কোষে এই ক্রোমোজোম কোনো কার্যকরী ভূমিকাই থাকে না। ক্লিয়ার? কোশ্চেন দেয় কোন প্রকার ক্রোমোজোম কোষ বিভাজনে অংশ করতে পারে না, কি হবে? অ্যাসেন্ট্রিক। কেন? বুঝতে পারলে? যেহেতু এর কোনো সেন্ট্রোমিয়ারই নেই। নেক্সট চলে এসো, মনোসেন্ট্রিক, যখন একটি সেন্ট্রোমিয়ার বর্তমান। ডাইসেন্ট্রিক, যখন 2টি সেন্ট্রোমিয়ার বর্তমান। পলি, যখন বহু ক্রোমোজোম বর্তমান, 3 নয় কিন্তু। এবার একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমাদের এই যে এত কিছু বললাম, তো আমাদের যে ইউক্যারিওটিক ক্রোমোজোম, এর মধ্যে বেশিরভাগ ক্রোমোজোম কি প্রকৃতির? অ্যাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। কোশ্চেন দিলাম, বল কি হবে? মনোসেন্ট্রিক। মোনো, ডাই, পলি, মনোসেন্ট্রিক। এটাকে একটা লিখে নাও যে বেশিরভাগ ইউক্যারিওটিক ক্রোমোজোম মনোসেন্ট্রিক প্রকৃতির।
অর্থাৎ একটি সেন্টোমিয়ার দ্বারা গঠিত। হচ্ছে ডাইসেন্ট্রিক দুটো। নেক্সট আমাদের আলোচনার বিষয় বাস্তবিক এক্সাম্পল কি, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বলো কোথায় দেখা যায়? একটা উদ্ভিদ বলবে, একটা প্রাণী বলবে। একটা উদ্ভিদ, একটা প্রাণী। উদ্ভিদে কোথায় দেখা যায় আর প্রাণী দেহে কোথায় দেখা যায়, এরকম ডাইসেন্ট্রিক। কারো কোনো কাছে ইনফরমেশন আছে? ড্রোসোফিলা মাছি ভেরি গুড, সুন্দর, এই তো ভালো আর জানো। একটা ভুট্টা। ভুট্টা, উদ্ভিদ ক্ষেত্রে ভুট্টা, আর প্রাণীদের ক্ষেত্রে কোথায়? ড্রসোফিলা মাছি। ড্রসোফিলা মাছি। ওকে, দেখো এগুলো কিন্তু মনে রাখার ব্যাপার, ছোট্ট ছোট্ট ইনফরমেশন। এরপর চলে আসো পলিসেন্ট্রিক। এই যে পলিসেন্ট্রিক বলতে কি, এখানে দুটির বেশি, 3 হতে পারে, 6 হতে পারে, এই দুটির বেশি যদি থাকে তখন সেটাকে আমরা কি বলি? পলিসেন্ট্রিক বলি। এবার যদি কোনো কারণে মানে প্রচুর বেশি হয়, তখন প্রপার আর গঠন মানে ক্রোমাটিড বা মানে মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, টেলোমিয়ার কোনোটাই প্রপার সেই অর্থে বোঝা যায় না। যখন এরকম না যায় তাকে বলা হয় ডিফিউজড সেন্ট্রোমিয়ার, যেখানে অসংখ্য যদি হয়। তবে এরকম খুব একটা হয় না, মেনলি 4-5টায় থাকতে পারে হাইয়েস্ট। তাহলে এর ক্ষেত্রে কি এক্সাম্পল? এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা উদ্ভিদ, একটা প্রাণী। একটা উদ্ভিদ, একটা প্রাণী মনে রাখা প্রয়োজন। বলো কে বলতে পারে একটা উদ্ভিদের এক্সাম্পল দাও যেখানে পলিসেন্ট্রিক, একটা প্রাণীর এক্সাম্পল দাও যেটা পলিসেন্ট্রিক। তা প্রাণীটা গোলকৃমি। গোলকৃমি গোলকৃমি, সুন্দর অ্যান্সার। গোলকৃমি নোট ডাউন করো। প্রাণী হচ্ছে গোলকৃমি। উদ্ভিদ পারা যাবে? উদ্ভিদ নোট ডাউন করো। যে আমি হচ্ছে তোমাকে বিজ্ঞান নামটা একদম লিখে দিচ্ছি, লিখে রাখো, লুজুলা পারপিউরা। লুজুলা পারপিউরা। লুজুলা পারপিউরা। ওকে, লুজুলা নামটা পারপিউরা। একবার বলুন না। লুজুলা পারপিউরা, LUZULAPURPUREA। কারণ তোমরা প্রিভিয়াস খোলো, বা এটা উচিত, মানে আমি শুধু প্রিভিয়াস কথা বলছি না। স্যার এটা কি উদ্ভিদ এটা লুজুলা পারপিউরাটা? এটা ব্যাক টু বিজ উদ্ভিদ, ব্যাক টু বিজ, ওয়ান টাইপ অফ ব্যাক টু বিজ উদ্ভিদ। মেনলি তাইওয়ান, চীন, এই রিজিয়নে দেখা যায়। ঠিক আছে, অসুবিধা নেই, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। চলো পরে এটাও কি দেখতে পাচ্ছি, এটা খুব চেনা জিনিস, একদম ক্লাস 9, 10, 11, 12 সব জায়গাতেই আছে। 9-এ হয়তো নেই। এটা হ্যাঁ, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর সেন্ট্রোমিয়ারের ভিত্তি উপর। করে। এইটা সেন্ট্রোমিয়ারের অবস্থান। ব্যাস ব্যাস, এটা 10-এ আছে, ক্লাস 10-এ। ক্লাস 10-এই আছে। যেহেতু টপিকের মধ্যে আছে বলে দিচ্ছি, নোট ডাউন করো। ক্রোমোজোমের শ্রেণীবিভাগ কার উপর ভিত্তি করে? সেন্ট্রোমিয়ারের অবস্থান। জাস্ট এখানে একটা এডিং করে নাও, অবস্থান। অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে এখানে আমি আর এটার জন্য বেশি টাইম নষ্ট করতে চাইছি না, শুধু এটা আমাকে বলে দাও যে 4টের নাম কি কি হতে পারে। প্রথমে যেটা এই চিত্রটা, এই চিত্রটা কি নাম? প্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। প্রথমেরটা কি? প্রথমেরটা হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা সহজ হতে পারে, এখনো পর্যন্ত আমি ক্লাস নিতে গিয়ে দেখেছি প্রচুর স্টুডেন্ট ভুলও করে। টেলোসেন্ট্রিক দেখতে কেমন হয়? আই আকৃতির দেখতে হয়। হ্যাঁ কি না? আই আকৃতির দেখতে হয়। কেন? যেখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করে। তারপরে যেটা বি, এটা কি, এটা কিরকম দেখতে আগে বলো? এটা কিরকম দেখতে? এটা কি সদৃশ্য দেখতে বলো? এটা হচ্ছে জের মতো। তাহলে এটা যে কি নাম? আকৃতি। এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। নামগুলো কিন্তু মনে রেখো, এগুলো কিন্তু কোশ্চেন দেয়। ওকে, অ্যাক্রোসেন্ট্রিক। এটা কি আকৃতির হবে? যে আকৃতির হবে। তারপরটা কি? যেখানে যেখানে সেন্ট্রোমিয়ারের প্রায় প্রান্তে অবস্থান করে। আর এরপরটা কি দেখতে পাচ্ছি? এটার নাম হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক। সুন্দর, সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক বলতে কি? যেখানে মাঝখান থেকে একটু সরে অবস্থান করবে, এল আকৃতির দেখতে হবে। আর যেটা পুরোপুরি মাঝখানে অবস্থান করবে সেটা কি? সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। 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 কোশ্চেন কেমন আসে? আপাত দৃষ্টিতে সহজ মনে হতে পারে, কিন্তু কোশ্চেন এতটাও সহজ হয় না, কারণ পরীক্ষার হলে এরকম কনফিউজ করে দেয়। যে বললাম না কোশ্চেনের টাইপ এখন বিবৃতি টাইপের কোশ্চেন খুব আসে, তো এরকম কোশ্চেন বলে দেয় যে নিচের কোন বিবৃতিটি সঠিক, দিয়ে এমন মিশিয়ে দেবে না, কনফিউজ মিশিয়ে এরকম দিতে পারে। অ্যাক্রোসেন্ট্রিক আকৃতি যে বিশিষ্ট হয়, সাবমেটাসেন্ট্রিকের ঠিক মাঝে সেন্ট্রোমিয়ার অবস্থিত। মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক আই আকৃতির হয়, টেলোসেন্ট্রিক যে আকৃতি হয়। এমন ভাবে মিশিয়ে দেবে যে তোমার কোনটা সঠিক কোনটা মানে ভুল, এটা কিন্তু আইডেন্টিফাই করা একটু কঠিন হবে।
এই কারণে তোমাদের একটাই উচিত, খুব ভালো করে অবস্থানগুলো মনে রাখা। টেলো বলতে টেলে অবস্থা, অ্যাক্রো বলতে টেল থেকে একটু সাইডে, সাব মেটা বলতে মাঝখান থেকে একটু সরে, মেটা বলতে মাঝখানে। ব্যাস এইগুলো মনে থাকলে এই টপিক কিন্তু কভার হচ্ছে। চলো নেক্সট আমরা যেটা আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ এই আজকের এই টপিক, হেডিং করে নাও ক্রোমোজোমের গঠন। দেখতেই পাচ্ছ চিত্রে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা আছে, পরে কিন্তু ছবিটা এঁকে নিও খাতায়। দেখো কেন তোমাদের মানে এই এখন ভালো করে করতে বলছি, তোমরা প্রত্যেকেই এবছরের আপার প্রাইমারি সম্পর্কে ডিটেল শুনেছো না? কারো কোনো ডাউট আছে? আপার প্রাইমারিতে জানি রে বায়োলজি। শুনিনি। আপার প্রাইমারি পরীক্ষার মডেলটা শুনেছো যে কিভাবে পরীক্ষা হয় বা কি ব্যাপার জানো আপার প্রাইমারি সম্পর্কে? আমি ওটা তো তোমার স্যার ওই বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সবই পড়তে হতেন। সে তো পড়তে হবে, আপার প্রাইমারি ছিলই, আপার প্রাইমারিটা ছিলই। এটার পরে সাবজেক্টটা হবে। টেটের পরে সাবজেক্ট হবে, এই একটা সমস্যার ব্যাপার করে দিয়েছে। তোমাদের এখন নোটটা ভালো করে রেডি করে নাও, খাতা টাতা গুছিয়ে রাখো। আপার প্রাইমারিতে টেট কোয়ালিফাই হওয়াটা তো মাস্ট। টেটের সিলেবাসে জানো 150 নম্বরের সিলেবাস, 30 বেঙ্গলি, 30 ইংলিশ, 30 চাইল্ড সাইকোলজি পেডাগোগি, আর বাকি 7 নম্বরের জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথ। জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথের মধ্যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা মিলিয়ে আপার প্রাইমারি হলো বটে, কোনো অসুবিধা নেই। তারপরে না একটা সাবজেক্ট পরীক্ষা হবে, সেটা প্রপার কি হবে তার কি সিলেবাস আমরা জানি না, কিন্তু তোমাদের যেহেতু প্রত্যেকেরই বোটানি, ফিজিওলজি, জুলজির কোনো না কোনো সাবজেক্ট নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, মানে তোমরা লাইফ সায়েন্স, তখন তো আর বায়োলজি বলবে না, 6, 7, 8 ক্ষেত্রে লাইফ সায়েন্স বলবে। লাইফ সায়েন্সের সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। যদি আমরা এই টপিকগুলো খুব কোরভাবে করে রাখি, তারপরে শুধু ওই লাইফ সায়েন্সের মধ্যে একটা টপিক অ্যাড হবে, যেটা এখন তোমাদের বায়োলজির ক্ষেত্রে অ্যাড হবে না, সেটা হচ্ছে পরিবেশবিদ্যা। ওকে, পরিবেশবিদ্যার টপিকটা পড়ে নিতে পারলে তোমাদের সাবজেক্টটা রেডি হয়ে যাবে। সাবজেক্টের ওয়েটেজ রয়েছে 25, টেটের ওয়েটেজ রয়েছে 40। প্রাইমারি টেট পরীক্ষা কম বেশি প্রত্যেকেই দিয়েছিলে 2022 সালে। প্রাইমারি টেটে আপনি তো স্যার ইভিএসটা করেছিলেন তো? হ্যাঁ, ইভিএসটা করেছিল, তো বড় কথা না, এটা বলছি যে প্রাইমারিতে কি বলছি, তোমাদের কি বলতাম যে 90 পেলে পাস করে যাবে, টেট সার্টিফিকেট পেয়ে যাবে। আপার প্রাইমারিতে আমার এরকম স্টুডেন্টও রয়েছে যারা 117 পেয়েও কোনো টেটের কোনো জায়গায় ডাক পায়নি। তো তোমাদের যদি আপার প্রাইমারিতে বসতেই হয়, পরীক্ষা কিন্তু শিডিউল বের করে দেবে, কেন হাইকোর্ট অর্ডার দিয়েছে মার্চের মধ্যে কমপ্লিট করতে, প্রসেস কমপ্লিট করতে, মার্চ 2026-এর মধ্যে, যেহেতু ভোট রয়েছে। তো তোমাদের কিন্তু এবছর টার্গেট, যারা তোমাদের প্রত্যেকেই প্রায় জেনারেল, প্রত্যেকেই জেনারেল যেহেতু, তো ওখানে টার্গেট রাখতেই হবে 130। যাদের কোনো কোটা টোটা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা কম হলেও চলবে, কিন্তু মাস্ট 105+। আপার প্রাইমারি কিন্তু দিনকে দিন কঠিন হচ্ছে, কারণ আপার প্রাইমারিতে তো বিএডরা বসতে পারে, তাই ডিএলএড এর থেকে বিএড এর সংখ্যা যেহেতু বেশি, কম্পিটিশনটাও বেশি। তোমাদের সাবজেক্ট হয়ে গেলেই তোমরা কিন্তু আপার প্রাইমারি ফোকাস শুরু করে দাও। ওকে, আর তখন তোমাদের এই যারা তাহলে যারা তাহলে বলো, যারা তাহলে এইচএস আর ডিএড দিচ্ছে তারা কি সাবজেক্টে পরীক্ষা দেবে? এইচএস এর পর কি করে বিএড করতে পারে কেউ? ডিএড যারা ডিএড করে, ডিএলএড, আচ্ছা ডিএলএড বা ডিএড, তাদের হ্যাঁ, তারা আপার প্রাইমারি বসতে পারবে না। আপার প্রাইমারি বুঝতে পারবে না। না না না, আপার প্রাইমারি নিয়মিত গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড বা, কিন্তু স্যার ওই এইচএস আর ডিএলএড তো ছিল একটা আপার প্রাইমারি অবধি। ওটা প্রাইমারিতে ছিল, ওটা 5 পর্যন্ত। 6, 7, 8 এর জন্য আপার প্রাইমারি প্লাস ডিএলএড, আর আপার গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড বা বিএড। যারা বিএড দেখাবে তাদের জন্য গ্র্যাজুয়েশনে 50% নাম্বার লাগবে, যারা ডিএলএড দেখাবে তাদের জন্য এই গ্র্যাজুয়েশনে কোনো নাম্বার লাগছে না। স্যার বলছি ওই 50% নাম্বারটা কি আপনার অল ওভার না শুধুমাত্র অনার সাবজেক্ট? ধরুন আচ্ছা, অল ওভার নয়, মানে পাসপোর্ট মিলিয়ে নয়? পাসপোর্ট দরকার নেই, 800 নাম্বারের মধ্যে, ঠিক আছে, 800 নাম্বারের মধ্যে, কোনো ল্যাঙ্গুয়েজ, ইভিএস এইগুলো বাদ রেখে। ওকে, দেখো সবই ঠিক করে একটু পড়ে রাখো, মানে পড়ে রাখতেই হবে, বুঝলে? চলো নেক্সট হেডিং করো, যে মরফোলজি অফ ক্রোমোজোম বা ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত গঠন। দেখো এই মরফোলজিক্যাল, বোটানির মধ্যে মরফোলজিক্যাল ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আমরা যেটা দেখবো যে ক্রোমোজোমের গঠনের প্রথম যেটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, দেখো গঠন মোটামুটি এটা বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় বারবার দেখেছো, ছবিটা খুব কমন ছবি, যেখানে সেন্ট্রোমিয়ার অঞ্চল কোনটা, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল,
তাহলে এই টাইপের ক্রোমোজোমটা কি ক্রোমোজোম? এই টাইপের ক্রোমোজোমটা কি ক্রোমোজোম? দুদিক দিয়ে বলো। অ্যাক্রোসেন্টিক। প্রথমে আগে তুমি নাম্বারের দিক দিয়ে বলো, নাম্বারের দিক দিয়ে বলো কি হবে? নাম্বারের দিক দিয়ে মানে কটা আছে ক্রোমোজোম? ডাইসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি আমাদের মনোসেন্ট্রিক হিসেবে রিপ্রেজেন্ট করা উচিত, ঠিক আছে। এবার বলো পজিশন ওয়াইজ এটা কিরকম? টেলো, অ্যাক্রো, সাব না মেটা? অ্যাক্রোসেন্ট্রিক। মানে অ্যাক্টোসেন্ট্রিক বলা চলে, কিন্তু আবার এটাকে যেহেতু আমরা ছবি দেখেছি তো এটাকে সাব মেটাসেন্ট্রিকও বলতে পারবো, যে একদম পুরো টেলের কাছাকাছি নেই, এটাকে সাব মেটাসেন্ট্রিকও বলা যায়। তাই এটাকে প্রপার ওয়েস এরকম ভাগ করতে আমরা পারি না। এবার আমাদের যে এই ক্রোমোজোমের অবস্থান, এই অবস্থান আমরা কোষ বিভাজনের কোন দশায় সব থেকে ভালো করে লক্ষ্য করা যায় বলা যাবে? মেটাফেজ দশায়। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম সব থেকে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে বলে একে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তাই এই যে গোটা গঠন আমি এঁকেছি, এই গোটা গঠনটা কার উপর ভিত্তি করে? মেটাফেজ দশার উপর ভিত্তি করে। খেয়াল রাখো, এটাই কিন্তু কোশ্চেন, এটাই কোশ্চেন। লিখে নিতে পারো যে ক্রোমোজোমের যে মডেল বা ক্রোমোজোমের যে মরফোলজি, এটা গবেষণা করা হয় কোন মডেল মানে কার উপর ভিত্তি করে? এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে তোমাদের মেটাফেজ দশায় যে সুস্পষ্টতা পাই তার উপর ভিত্তি করে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখার ব্যাপার। ওকে, চলো নেক্সট আমরা যেটা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, এই টপিকে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড ক্রোমাটিড আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? একটু বলো তো, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আচ্ছা চলো, ক্রোমাটিড দেখো। এই ক্রোমাটিডে কি হয়? ক্রোমাটিড ব্যাপারটা কি? ক্রোমাটিড হচ্ছে মানে প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দুটি সূক্ষ্ম সুতোর ন্যায় অংশ দ্বারা গঠিত, এটাই হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড হচ্ছে এমন একটা জিনিস যেটা সূক্ষ্ম সুতোর ন্যায়। ওকে, সূক্ষ্ম সুতোর ন্যায়, মনে থাকবে, সূক্ষ্ম সুতোর ন্যায় যেটা গঠিত সেটাই কিন্তু আড়াআড়িভাবে অবস্থান করছে। সেটা কি? সেটাই হচ্ছে ক্রোমাটিড, মনে থাকে যেন। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম আড়াআড়িভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড সৃষ্টি করে, মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ। এই ক্রোমাটিডের পরে যে ক্রোমোজোমের গঠন পাওয়া যায় বা যেটা আলোচনা করা উচিত সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ক্রোমোনিমাটা। ক্রোমোনিমাটা স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না। কেন? আমি তো স্ক্রিন দেখা যাচ্ছে, ছবি দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখাতে না স্যার, স্ক্রিন কিন্তু দেখাচ্ছে না। আস্তে আস্তে বারবার লেফট করছি, জয়েন হচ্ছে। আচ্ছা, আরেকবার লেফট করে জয়েন হোক, কেন আমি পুরো চিত্র সহ স্ক্রিনেই লিখছি আমি। একবার হয়তো নেটের সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছি না কিন্তু আমরা। আচ্ছা বারবার মানে আচ্ছা কেটে যাচ্ছে। একবার লেফট হয়ে জয়েন হও না, লাস্ট একবার লেফট হয়ে জয়েন হও। ওকে, আমার রেকর্ডিং হচ্ছে, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। দেখো ক্রোমোনিমাটা, ক্রোমোনিমাটা কি? ক্রোমোনিমাটা হচ্ছে এটা কোন সময় কোন দশায় ভালো করে সুস্পষ্ট লক্ষ্য করা যায়? এটা কিন্তু ইন্টারফেজ দশায়। ইন্টারফেজ দশায়, ইন্টারফেজ দশা বলে জাস্ট লিখে রাখলাম। তো স্যার দেখতে পাচ্ছি না কিছু। স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছি না। কি মুশকিল, কিন্তু স্ক্রিন আমার কাছে ক্লিয়ার। এক মিনিট দাঁড়াও দেখি। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার পাচ্ছি। এবার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো কারণে সমস্যা হয়েছিল। আচ্ছা দেখে নাও, ক্রোমোনিমাটা কি? ক্রোমোনিমাটা হচ্ছে ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু লক্ষ্য করা যায় তাদেরকে বলা হয় ক্রোমোনিমাটা। অ্যাকচুয়ালি ক্রোমোনিমাটা তো নয়, এর একটা সিঙ্গুলারে একটা ওয়ার্ড ইউজ করি, কেউ বলতে পারবে এটা কি? ক্রোমোনিমা। ক্রোমোনিমা কথাটা শুনেছো? এই ক্রোমোনিমা হচ্ছে একটার ক্ষেত্রে ক্রোমোনিমা, আর যখন একাধিক কুণ্ডলী প্যাঁচাকৃতিভাবে থাকে তখন সেটাকে বলা হয় ক্রোমোনিমাটা। দুটো কিন্তু একই। তাহলে এরা কি হয়? এরা দুটি বা একাধিক ক্রোমোনিমা কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে মেটাফেজ দশায় ক্রোমাটিড গঠন করে। তাহলে মেটাফেজ দশায় এরাই এই ক্রোমোনিমাগুলি কি গঠন করছে? ক্রোমাটিড গঠন করছে। কিভাবে? কুণ্ডলীকৃত হয়।
এইবার যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, কিভাবে গঠন করছে? কুণ্ডলীকৃত। যখনই কুণ্ডলীকৃত বলবো, এই কুণ্ডলীকৃত আবার দুরকম ভাবে হতে পারে। কুণ্ডলীকৃত বলা যাবে কি কিভাবে হতে পারে? একটা দুরকম। প্রেরোনেমিক কুণ্ডলী আর একটা প্লেকটোনিক কুণ্ডলী। এই তো ভেরি গুড, নোট ডাউন করো। একটা প্যারানেমিক কুণ্ডলী আর একটা হচ্ছে প্লেকটোনেমিক কুণ্ডলী। একটা প্যারানেমিক, একটা প্লেকটোনেমিক। ওকে, একটা প্যারানেমিক কুণ্ডলী আর একটা হচ্ছে প্লেকটোনেমিক কুণ্ডলী। প্যারানেমিক কুণ্ডলী বলতে কোনটা? যাদেরকে লিখে রাখো, আমার লেখা স্পেস নেই। প্যারানেমিক বলতে যেটা সহজেই পৃথক করা যায়, খুব খুব লুজ ভাবে আবদ্ধ, তাকে প্যারানেমিক বলা হয়। আর প্লেকটোনেমিক বলতে কোনটা? যেটা পরস্পরের সঙ্গে এমন ভাবে পেঁচানো থাকে যাকে সহজে পৃথক করা যায় না। বোঝা গেল? আমি একটা ছবি এঁকে দেখাই। দেখো এখানে ধরো দুটো কুণ্ডলী এরকম রয়েছে, এরকম একটা ধরো কুণ্ডলী, লাল পেনে আর একটা আঁকছি এরকম, ঠিক পাশাপাশি সমান্তরালে এমন ভাবে থাকে যাতে সহজে আলাদা করতে পারি, দ্যাট ইজ প্যারানেমিক কয়েল বা প্যারানেমিক কুণ্ডলী। যদি কোনো কুণ্ডলী সেই এরকম ভাবে থাকে, সেই একদম দড়ির মতো, দড়ির মতো এরকম পেঁচানো থাকে, একটা এইভাবে আর একটা জাস্ট উল্টো দিকে বাউন্ড, এইভাবে এরকম পেঁচানো থাকে, যেটা মনে হবে যেন দড়ি, মানে দড়ি যেভাবে করা থাকে, বা আমাদের তোমাদের চুলের বিনুনি যেমন ভাবে হয়, বিনুনি যেটা ভালো এক্সাম্পল, সেটা হচ্ছে কি প্লেকটোনেমিক, যাকে সহজে ছাড়ানো যায় না। কথাটা ক্লিয়ার হচ্ছে? মনে থাকবে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর এগুলো কোন দশায় ঘটে? সবসময় মনে রাখো মেটাফেজ দশায়, সবসময় মনে রাখো মেটাফেজ দশায়। হয়েছে? এই ক্রমনিমাটা কুণ্ডলীকৃত হয়ে কি গঠন করছে? ক্রোমাটিড গঠন করছে। ক্লিয়ার? হ্যাঁ কিনা রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? চলো নেক্সট আমরা স্যার যেটা আলোচনা করব, নেক্সট আলোচনার ব্যাপার সেটা ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার লিখতে হবে না, জাস্ট বলে রাখি যে পুঁতির দানার মতো যে অংশ গঠন করে তাকেই বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে? পুঁথির দানার মতো যে অংশ গঠন করে তাকেই বলা হয় ক্রোমোমিয়ার। জাস্ট এইটুকু নোট ডাউন করো। তবে যেটা এর পরে নোট ডাউন করা উচিত বা প্রয়োজন, লিখে রাখো কাইনেটোকোর। নোট ডাউন করবে কাইনেটোকোর। এই কাইনেটোকোর বলতে কি বুঝি? খুব ইম্পর্টেন্ট, কেউ বলতে পারবে? স্যার সেন্ট্রোমিয়ারটা হবে না? সেন্ট্রোমিয়ার একটা বলছি চারটে না আমি চারটে? আসছি, আমি বলছি কাইনেটোকোরটা একটু আলোচনা হোক, কাইনেটা আলোচনা হোক। দেখো, যখন যখন সেন্ট্রোমিয়ার অঞ্চলে একটা বিশেষ প্লেট বা চাকতি সদৃশ্য কোনো তন্তু ক্রোমোজোমের অ্যানাফেজিক চলনকে নিয়ন্ত্রণ করে, কোন সময়? অবশ্যই কোষ বিভাজনের সময়, তাকেই বলি আমরা কাইনেটোকোর। ওকে, মনে থাকে যেন। তাহলে নোট ডাউন স্যার করে নাও। লিখে নেবো এক লাইনে বলে আমি দিন আমি স্যার। আমি লেখাচ্ছি, যেটা লেখার প্রয়োজন আমি বলে দেবো। লিখে নাও, যে প্লেট বা চাকতি সদৃশ্য গঠন, যে প্লেট বা চাকতি সদৃশ্য গঠন কোষ বিভাজনের সময় বা কোষ বিভাজন চলাকালীন, যাই লিখতে পারো, কোষ বিভাজন চলাকালীন, কোষ বিভাজন চলাকালীন অ্যানাফেজিক চলন নিয়ন্ত্রণ করে। তাহলে যদি কোশ্চেন আসে অ্যানাফেজিক চলন কে নিয়ন্ত্রণ করছে, তখন কিন্তু অ্যান্সার হবে কাইনেটোকোর। অ্যানাফেজিক চলন নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় কাইনেটোকোর। এরপরে তোমার যেটা নিয়ে আলোচনা করছিলে, যে এই টপিকের অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বল, সেন্ট্রোমিয়ার কি? সব থেকে ইম্পর্টেন্ট, কে বলতে পারে? বলা উচিত। সেন্ট্রোমিয়ার বলতে কি বুঝি? সেন্ট্রোমিয়ার বলতে কি বুঝি? দেখো ভালো করে শুনে নাও, যে ক্রোমোজোমের একটি বিশেষ অঞ্চল হেটারোক্রোমাটিন দ্বারা গঠিত। অর্থাৎ এই অংশ দেখে কিরকম লাগে? একটা খাঁজ লাগে। এই স্থানটিকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রাকশন। এই প্রাইমারি কনস্ট্রাকশনকে বাংলায় কি বলতে পারি? প্রাথমিক খাঁজ। এই যে প্রাথমিক খাঁজ যে আছে না, মানে হয় না যে একটা কোনো রবারের ব্যান্ডকে বারবার এক জায়গায় মুড়লে, বা কোনো বেল্টে যদি বারবার এক জায়গায় মোড়া হয়, সেটা একটু একটু খাঁজ বা কনস্ট্রাকশন তৈরি হয়। তাহলে এইটাকেই বিজ্ঞানী ডার্লিংটন নাম দেয় সেন্ট্রোমিয়ার। ঠিক আছে? এই সেন্ট্রোমিয়ার দুটো ক্রোমোজোমকে
দুটো ভিন্ন অংশে ভাগ করে। ভিন্ন অংশে ভাগ বলতে কি, দেখো ক্রোমোজোম থাকা উচিত এইরকম, কিন্তু একটা জায়গায় একটু কনস্ট্রাকশনের কারণে জিনিসটা হয়ে যায় এইরকম। তাহলে এই যে একটা খাঁজ স্মল জায়গায় সৃষ্টি হচ্ছে, এটাকেই কিন্তু আমরা সেন্ট্রোমিয়ার বলি। হ্যাঁ কি না? ক্লিয়ার কিনা বলো? কোনো ডাউট থাকলে বলবে। কোশ্চেন এটা আসে যে সেন্ট্রোমিয়ারের অ্যাকচুয়ালি কাজ কি, কে বলবে? এইটা কিন্তু মনে রাখার ব্যাপার, কোশ্চেন আসেই। সেন্ট্রোমিয়ারের কাজ কি তোমরাই বলো। সেন্ট্রোমিয়ারের কাজ দুটি ভাগে ভাগ করে, হ্যাঁ এ ভাগ করে তো দুটো ভাগে বুঝলাম। ভাগ করে দেয়। হ্যাঁ ভাগ করে বুঝলাম, হ্যাঁ। কাজ এতে কোষের কি কাজে লাগে, কাজটা ক্রোমোজোমের কি কাজে লাগে? দেখো এর প্রধান কাজ হলো যেটা, দেখো সেন্ট্রোমিয়ার আছে বলে কাইনেটোকোর আছে, তাহলে এর প্রধান কাজ হচ্ছে, নোট ডাউন করে নাও, অ্যানাফেজিক চলন। ওকে, অ্যানাফেজিক চলন এর প্রধান কাজ। নেক্সট এর কাজ যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এদের কিন্তু ক্রোমোজোমাল তন্তু গঠন। নোট ডাউন করো, ক্রোমোজোমাল তন্তু গঠন। ওকে, ক্রোমোজোমাল তন্তু গঠন। নেক্সট লিখে রাখো, ক্রোমোজোমকে ধারণ করে। ওকে, ক্রোমোজোমকে প্রধান গঠন দেয় বা ক্রোমোজোমকে ধারণ করে। মনে থাকবে? এই গেল সেন্ট্রোমিয়ারের কাজ। এবার সেন্ট্রোমিয়ারের সঙ্গেই কে জড়িত ছিল? প্রাথমিক কাজ বা প্রাইমারি কনস্ট্রাকশন। হ্যাঁ কি না? প্রাথমিক খাঁজ ছিল তো, তাহলে প্রাথমিক খাঁজ যেটাই, সেটাকেই কিন্তু ডার্লিংটন সেন্ট্রোমিয়ারের নাম দিয়েছে। এরপরে আমার যেটা জানার প্রয়োজন, সেটা কি? গৌণ খাঁজ কাকে বলে? কে বলবে? এটা সহজ জিনিস বলা উচিত, এটা কিন্তু 9-10 মেবি আছে। ওই ওই রকম মতই বল। ওই মুখ্য খাঁজটা ছাড়া আরেকটা যে খাঁজ থাকে হ্যাঁ। সেটা খাঁজটাকে হচ্ছে গৌণ সেইটাই। খাঁজ। হ্যাঁ বুঝলাম, কিন্তু কেন ওই খাঁজটা তৈরি হবে? কেন ওই খাঁজটা কেন থাকবে? কি দরকার ওই খাঁজটা থাকার? বা এই খাঁজটাকে আর কি নামে বলা যায়? দেখো, যদি এটা প্রাথমিক খাঁজ যদি প্রাইমারি কনস্ট্রাকশন হয়, গৌণ খাঁজ মানে সেকেন্ডারি কনস্ট্রাকশন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গৌণ খাঁজকে একটা বিশেষ নামে বলা হয়, যাকে শর্ট ফর্মে বলে, নিউক্লিওলাস গঠনকারী অঞ্চল। হ্যাঁ ভেরি গুড, যাকে ইংলিশে NOR বলা হয়, যাকে ফুল ফর্ম কি? কে বলবে? বলো, হয়ে বলেই দিয়েছো তুমি। নিউক্লিয়ার অর্গানাইজার এই তো অর্গানাইজার রিজিয়ন। সুন্দর সুন্দর, এই তো ভালোই মনে আছে মোটামুটি। এই তো নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। তাহলে এটা কি? না স্যার, আমি পড়াবেন বলে একবার পড়িয়েছিল। তাহলে তো খুব ভালো মনে, এরকম ভাবেই আমি মানে রেডি করে না ভালো। আমি আগে টপিক তো বলে দিই, আজকে শেষের পর পরের টপিক বলে দেবো। তোমরা কালকে ক্লাসে কি করবে তোমরা পড়ে রাখতে পারবে, তাহলে আলোচনাও তাড়াতাড়ি হবে, বলতে সুবিধা হবে। NOR, তাহলে এটা ব্যাপারটা কি একটু আলোচনা করা যাক। টেলোফেজ দশা হয় ক্রোমোজোমের যে ক্রোমাটিড তন্তু, এই তন্তুর একটি বিশেষ অঞ্চলে DNA নিউক্লিয়াস গঠন করে। ঠিক আছে, তাতে মনে হয় যে ওই অংশটা কিছুটা একটা কন্ট্রিকচার বা কিছুটা একটা খাঁজ সৃষ্টি হয়েছে। যেহেতু ওই অঞ্চলে নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তাই ওই খাঁজটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস গঠনকারী অঞ্চল বা NOR। ঠিক আছে, এই অংশে কি পরিমাণ সবচেয়ে বেশি থাকে? এইখানে থাকে rRNA। ওকে, এই অংশে rRNA প্রচুর পরিমাণে থাকে, বা rRNA গঠন করে এই অংশটা। ঠিক আছে, হ্যাঁ কি না? মনে থাকে জানো? তাহলে সেন্ট্রোমিয়ার হলো, কাইনেটোকোর হলো, প্রাথমিক কাজ, গৌণ কাজ হলো। তাহলে আর কোন অংশ পড়ে থাকছে? সেটা হচ্ছে স্যাটেলাইট বলে। স্যাটেলাইট, হ্যাঁ। খোলা অংশটা যেটা। হ্যাঁ স্যাটেলাইট, তাহলে ছোট্ট করে হেডিং করে নাও, স্যাটেলাইট। তাহলে এই স্যাটেলাইট বডি কি? স্যাটেলাইট বডি বলতে আমরা কি বুঝি? কে বলবে? স্যাটেলাইট হলো, ভালো করে শুনবে, গৌণ খাঁজের পরে যে গোলাকার স্ফীত ক্রোমোজোমীয় অংশ, তাকে কিন্তু স্যাটেলাইট বডি বলা হয়। কথাটা মনে থাকবে। গৌণ খাঁজ যখন একটা ছোট্ট কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে তারপরের যে একটু স্ফীত অংশ থাকা উচিত, সেটাকে বলা হয় স্যাটেলাইট বডি। হ্যাঁ কি না? এরপরে আর একটা অংশ থেকে যাচ্ছে আর এক প্রান্তে, সেটা কি? সেটা হচ্ছে, বলো, টেলোমিয়ার। টেলোমিয়ার কাকে বলে? টেলোমিয়ার। দেখো, স্যাটেলাইট বডির একটা প্রান্ত বলতে পারি, বা আর এক প্রান্ত, দুটো যে ক্রোমোজোমের দুটো এন্ডকে বলা হয় টেল, বা লেজের মতো অংশকে টেলোমিয়ার বলা হয়। ওকে, হচ্ছে কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। ক্লিয়ার? এরপরে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে, হেডিং করে নাও, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। দেখি কার কার মনে আছে।
একটু আমার সঙ্গে সঙ্গে মানে বলে দিও, তাহলে পড়াও হয়ে যাবে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ডিএনএ আরএনএ প্রোটিন, হ্যাঁ বলতে পারি। আর আর ডিএনএ আর ওই থাকে, আরএনএ থাকে, আর ক্যালসিয়াম প্রোটিন ম্যাগনেসিয়াম থাকে। এগুলো থাকবে। চল কি হবে। ক্যালসিয়াম আর স্যার ম্যাগনেসিয়াম প্রোটিন এগুলো থাকে, থাকবে। যেমন হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন থাকে। হ্যাঁ, হিস্টোন প্রোটিন একটা আলাদা টপিক হবে, ওখানে অনেক কিছু লেখানোর প্রয়োজন আছে। দেখো, ক্রোমোজোমের যে রাসায়নিক গঠন বলছি, ওকে মোটামুটি আমরা তিনটে ভাগে ভাগ করবো। তিনটে ভাগে ভাগ করবো। কি কি তিনটে ভাগ, ভালো করে দেখো। তিনটে ভাগ কি কি? একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটু বেস থেকে করবো, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড, কোনো অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু। নিউক্লিক অ্যাসিড, তারপরে করব প্রোটিন, আর আরেকটা করব হচ্ছে আয়ন্স, মেটাল আয়ন্স বা ধাতব আয়ন। ধাতব আয়ন যখন করছি খুব ডিটেলসে আলোচনা করে নেবো। এবার দেখেন, নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে, এটা তোমরা কম বেশি প্রত্যেকে জানো। কি কি? ডিএনএ, আরএনএ। ডিএনএ আর ডিএনএ আর আরএনএ, ওকে। এই যে ডিএনএ যেটা বলছি, ডিএনএর কটা কি কি বেস হয়? এটা কি আমার পিউরিন আর পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন। না, বেস তো পিরিমিডিন হচ্ছেই, সে তো তোমার নাইট্রোজেন মূলকের আমরা ভাগ করছি। তার আগে আমাদের এই যে আরএনএ ডিএনএ তিনটে করে যে ভাগ গঠনগত আলোচনা করব, দেখো করে নিয়ে আলোচনা। তাহলে প্রথমটা কি, নোট ডাউন করে নাও, ফসফেট বলা চলে। তারপরটা কি, ডি অক্সিরাইবোজ শর্করা, হ্যাঁ কি না? ডি অক্সিরাইবোজ শর্করা। আর লাস্টেরটা কি, নাইট্রোজেন মূলক বলতে পারি। একইভাবে বলো, আরএনএ ক্ষেত্রে কি থাকে? ফসফেট থাকে, হ্যাঁ কি না? তারপরে কি থাকে? এর যেমন ডিঅক্সিরাইবোজ, এর থাকবে রাইবোজ। রাইবোজ, আর রাইবোজ। এর ক্ষেত্রেও সেই নাইট্রোজেন মূলক, হ্যাঁ কি না? এবার এই যে নাইট্রোজেন মূলক বললাম ডিএনএ এর ক্ষেত্রে, এটা কি কি হয়? এটা হয় দুটো ভাগ, একটা পিউরিন বেস আর একটা পাইরিমিডিন বেস, বা যেটাকে পিরিমিডিন বলতে পারো, বলা যায়। আবার এই যে নাইট্রোজেন মূলক আছে, এর কি কি বেস? দুটো বেস। কি কি? একটা হচ্ছে পিউরিন আর একটা পিরিমিডিন, একই সেই, হ্যাঁ কিনা? এগুলো এগুলো কিন্তু খুব কমন জিনিস, এগুলো মোটামুটি করা হয়েছে তো, দেখো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ব্যাস, চলো এরপরে এই যে পিউরিন বেসে কি কি আছে, আমি আর ফুল ফর্ম লেখার জায়গা নেই, এ আর জি বলতে পারি, অ্যাডেনিন গুয়ানিন। আর পিরিমিডিন বেসে কি আছে? থাইমিন আর সাইটোসিন ইন কেস অফ ডিএনএ। যদি আরএনএ এর কথা উল্লেখ করি, তাহলে পিউরিনে কে কে রয়েছে? অ্যাডেনিন আর বলা উচিত গুয়ানিন। ইউরাসিল। হ্যাঁ, সে তো আর একটা পিরিমিডিন পরিবর্তে বেসে ইউরাসিল ইউরাসিল আর সাইটোসিন, হ্যাঁ কি না? কোনো ডাউট হলে বলো। একটা ছোট জিনিসের মধ্যে কিন্তু অনেক কিছু ডিসকাস করা হয়ে গেছে, হ্যাঁ কি না? হচ্ছে, চল এরপর আমাদের আলোচনা করার যেটা প্রয়োজন, এই প্রোটিনের ভাগ। প্রোটিনকে কটা ভাগে ভাগ করি, প্রোটিনের কি ব্যাপার? প্রোটিনকে ভালো ভালো করে শুনে রাখো। একটা ভাগে হচ্ছে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, আর একটা কি নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন যেগুলো রয়েছে, এখানে কিন্তু আমরা 5টা হিস্টোন প্রোটিন সম্পর্কে আলোচনা করতেই হবে। কি কি? H1, H2A, H2B, H3, H4। এগুলো সম্বন্ধে কে ভালো করে জানো, কে জানো না? দরকার হলে পাস অনার্স যেখান থেকে পারো ইন্টারনেট খোঁজো, বের করবে। আমি লিখিয়ে দেবো বটে, তোমাদের কিন্তু খুব ভালো করে নোট ডাউন করা প্রয়োজন। এগুলো জানো তো? এগুলো মানে অনার্স পাশে ছিল তো? হ্যাঁ স্যার, মানে হ্যাঁ স্যার স্যার। এগুলো ডিটেলসই ছিল। তাহলে ডিটেলসে ছিল যখন, তো ডিটেলসে একটু মনে রাখা প্রয়োজন। হচ্ছে নন হিস্টোন প্রোটিন, আর কি জাস্ট একটু ছোট করে লিখিয়ে দেবো, নন হিস্টোন প্রোটিন তেমন কোনো ব্যাপার নেই। এরপরে লাস্টে চলে এসো ধাতব আয়ন, ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের মধ্যে কোন ধাতব আয়ন সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়? লিখে নাও, ক্যালসিয়াম Ca2+, Mg2+, সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। আর Fe2+ খুব অল্প পরিমাণ।
Fe2+ দরকার নেই, Fe2+ লেখার প্রয়োজনে বা লিখতে পারো খুব অল্প পরিমাণ। তবে বেসিক মোটামুটি তিনটেই অল্প পরিমাণেই থাকে, তো তাদের মধ্যে সব থেকে অল্প পরিমাণে থাকে Fe2+। গোটা পেজ ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও টুকতে না পারলে। এই হচ্ছে টোটাল আমাদের ক্রোমোজোমের গঠন, রাসায়নিক গঠন। একটা পেজের মধ্যে বহু টপিক কিন্তু লেখানো আছে। হচ্ছে এর মধ্যে আমি একদমই পড়াবো না আজকের ক্রোমোজোমের মধ্যে, সেটা কি বলতো, সেটা ডিএনএ আরএনএ। ঠিক আছে, ডিএনএ আরএনএ আমার ক্লাসের রেকর্ডিং রেডি করা আছে, তোমাদের দিয়ে নেবো, একটা দিন বাঁচবে, তোমরা রেডি করে নিতে পারবে। কারণ ডিএনএ আরএনএর মধ্যে পিউরিন বেসের যে স্ট্রাকচার আমি আগেও করেছিলাম, অর্পিতা সেই ক্লাসে ছিলে, সুস্মিতা মনে হয় ছিলে, ওই ক্লাসের রেকর্ডিং আমার কাছে আছে, তোমরা কিন্তু পাঠিয়ে দেবো, একটু দেখে নিও, তাহলে না আমি খাতাতেও লিখিয়েছিলেন পিউরিন ব্যাস আর পিরিমিডিনের স্ট্রাকচার হ্যাঁ হ্যাঁ পড়িয়েছিলেন, ওগুলো আমার মনে আছে। ব্যাস মনে আছে, আমি ওগুলো আবার রেকর্ডিং একবার দিয়ে দেবো, যারা স্মৃতি বা শর্মিষ্ঠা বা যারা ছিলে না তারা একবার দেখে নিতে পারবে। ওকে, ওই ডিএনএ আরএনএ পার্টটা, ওটা তো বায়োকেমিস্ট্রির পার্ট, ওটা আমি পুরোপুরি আলাদা করে রাখছি আর কি। হ্যাঁ স্যার ছিলাম, দেখেছি ক্লাসটা। ব্যাস ব্যাস ব্যাস, তো চলো হেডিং করো আজকে, যে আচ্ছা হেডিং করে নাও প্রোটিন বলে, হেডিং করে নাও প্রোটিন বলে, প্রোটিন বলে হেডিং করবে। তাহলে প্রোটিনের মধ্যে হিস্টোন প্রোটিন প্রথমেই করতে হবে। হিস্টোন যে প্রোটিন, হিস্টোনের মধ্যে দুটো অ্যামাইনো অ্যাসিড থাকে। তার মধ্যে কি অ্যামাইনো অ্যাসিড বর্তমান কে বলবে? কে বলবে? লাইসিন থাকে হ্যাঁ, আর আর্জিনিন। এই সুন্দর সুন্দর, নোট ডাউন করো। এই হিস্টোনের মধ্যে দু প্রকার মানে অ্যামাইনো অ্যাসিড, খাদ্যধর্মী অ্যামাইনো অ্যাসিড বর্তমান। এক নম্বর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লাইসিন, লাইসিন, আর দু নম্বর হচ্ছে আর্জিনিন, দু নম্বর হচ্ছে আর্জিনিন। এই দুটোই কিন্তু ক্ষারধর্মী, এই দুটোই কিন্তু ক্ষারধর্মী অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এই দুই অ্যামাইনো অত্যন্ত বেশি প্রকারে থাকার জন্য হিস্টোন মানে যে প্রোটিনটা রয়েছে সেটা কি হয়, সেটা হচ্ছে ক্ষারধর্মী হয়। এবার আর্জিনিন ও লাইসিনের অনুপাত হিসাবে হিস্টোনে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়। 5 ভাগে কিন্তু পরপর মনে রাখাটা প্রয়োজন, 5টা ভাগ কিন্তু পরপর মনে রাখো। একটা H1, একটা H2A, একটা H2B, একটা H3, আর একটা হচ্ছে H4। ওকে, H1 এর কি জানার প্রয়োজন কি, দেখো ভালো করে বুঝবে। প্রত্যেকটা আণবিক ওজন একটু মনে রাখলেই তোমাদের যে পরীক্ষার জন্য সেগুলো মানে আমরা রেডি হয়ে যাবে। তাহলে কি কত করে রয়েছে? সব থেকে বেশি রয়েছে H1 হিস্টোন প্রোটিন 23,000 আণবিক ভর, আর H2 এ 14,000, 13,800, আর H3 তে 15,300, আর 11,300। এগুলো প্রত্যেকটা আণবিক ভর। আর এই যে আমরা 5টা ভাগে ভাগ করলাম, এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করলাম? এটা হয়েছে আর্জিনিন ও লাইসিনের অনুপাত, ওজন অনুপাতের উপর ভিত্তি করে। ওকে না, চলো নেক্সট আমাদের যেটা আলোচনা করব, ডাউন করে নাও, নন হিস্টোন প্রোটিন। স্যার এটা কি বললেন, আণবিক ওজন? আণবিক ওজন, আণবিক ওজন। নন হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন কোনটা? যেটাকে NHC বলা হয়। ওকে, NHC বলতে কি? নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। লিখে রাখো, নাহলে হঠাৎ করে বুঝতে পারবে না। 2 নম্বর বলে লিখে রাখো, NHC, NHC প্রোটিন বলা হয়। ওকে, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। দেখো, যেখানে হিস্টোনকে যদি অপসারণ করা হয়, যদি যে পার্টটা পড়ে থাকে, ভালো করে বুঝবে কথাটা কি বলছি। ক্রোমোজোমের যদি হিস্টোনকে অপসারিত করে দেওয়া হয়, তাহলে ক্রোমোজোমের মধ্যে যে প্রোটিন পড়ে থাকে তাকে বলা হয় ক্রোমোজোমাল স্ক্যাফোল্ড। এই ক্রোমোজোমাল স্ক্যাফোল্ডই হচ্ছে NHC। একটা টার্ম এখানে উল্লেখ করা দরকার তোমাদের পরীক্ষার জন্য, খুব গুরুত্বপূর্ণ, যে ক্রোমোজোমাল স্ক্যাফোল্ড। নোট ডাউন করে নাও, ক্রোমোজোমাল স্ক্যাফোল্ড, যেটাই হচ্ছে NHC বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে? এখানেও কিন্তু দু প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে। বলতে পারবে কোন দুই প্রকার অ্যামাইনো অ্যাসিড? কে বলতে পারে? আমি কিন্তু অ্যামাইনো অ্যাসিড ক্লাসটাও পড়িয়েছিলাম প্রোটিনের ক্লাস। ওখানে অ্যামাইনো অ্যাসিড কি কি থাকে?
অ্যামাইনো অ্যাসিড থাকে দু প্রকার, একটা থাকে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। ভেরি গুড, সুন্দর, টাইরোসিন একটা আর ট্রিপ্টোফ্যান একটা। এই এই দু প্রকার আবার কি কি ধর্মটা কি এদের? এদের কিন্তু অম্লধর্মী বা আম্লিক প্রকৃতির। তাহলে ক্ষারীয় প্রকৃতির লাইসিন আর্জিনিন, আর এটা হচ্ছে আম্লিক হচ্ছে টাইরোসিন ট্রিপ্টোফ্যান। বোঝা গেছে একই না? দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে। চল নেক্সট একটা হেডিং করে রাখো, ছোট্ট এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে লিখে রাখো প্রোটামাইন। প্রোটামাইন, প্রোটামাইন্স কথাটা কেউ শুনেছে কখনো? যারা ফিজিওলজি স্টুডেন্ট তারা পারবে। কেউ আছো ফিজিওলজির? প্রোটামাইন বলতে পারবে? দেখো লিখে নাও, শুক্রাণুর ক্রোমাটিনে, নোট ডাউন করবে, শুক্রাণুর ক্রোমাটিনে হিস্টোন থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না, তার পরিবর্তে কি থাকে? প্রোটামাইন থাকে। লিখে রাখো, শুক্রাণুর ক্রোমাটিনে, ক্রোমাটিনে হিস্টোনের পরিবর্তে যা বর্তমান, হিস্টোনের পরিবর্তে যা বর্তমান হচ্ছে। মনে থাকবে? কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট বা কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। ইয়ার হচ্ছে রেসপন্স করবে, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? স্যার হয়েছে হয়েছে। নেক্সট ফিরে আসি একটা বিশেষ অংশে। এই যে চিত্র দেখতে পাচ্ছি, এটা কিসের বা কি ব্যাপার? একটা স্ক্রিনশট নেবে, পরে ভালো করে ছবিটা তুলে নেবে, দিয়ে এই এই স্টার চিহ্নটা দেওয়ার পরে স্ক্রিনশটটা নাও। এই অ্যারো চিহ্নটা দেওয়ার পরে, স্টার্ট বলছি, অ্যারো চিহ্নটা দেওয়ার পরে কি ব্যাপার, কি গঠন, নোট ডাউন করে নাও। আজকের প্রায় শেষ টপিক, ক্রোমোজোমের আণবিক সংযুক্তি, মলিকুলার অর্গানাইজম। লিখে নাও আণবিক সংযুক্তি বা আণবিক ভিত্তি, যাই বলতে পারো। ভালো করে দেখো কিভাবে একটি ক্রোমোজোম গঠিত হয়। দেখো মেটাফেজ যে ক্রোমোজোম পাচ্ছি সেটা কি? সেটা ক্রোমাটিনের প্যাঁচালো অবস্থা। তাহলে এটা সৃষ্টি হচ্ছে কি করে? প্রথমেই আমাদের জানার প্রয়োজন যে দ্বিতন্ত্রী ডিএনএ একটাও থাকে, যার দৈর্ঘ্য কতটা হয়? যার দৈর্ঘ্য 2 ন্যানোমিটার মাত্র। এরা পরস্পর যদি যুক্ত হয় তাহলে কি গঠন করে? গঠন করে ক্রোমাটিনের মতো একটা পুঁথির মালার ন্যায় অংশ। তখন তার দৈর্ঘ্য হয় কত? 11 ন্যানোমিটার, হ্যাঁ কি না? এই যে পুঁথির দানার ন্যায় ক্রোমাটিনের গঠন, এটাকে আমরা কি বলি? নিউক্লিওজোম বলি। নোট ডাউন করে নিতে পারো, এটাকে বলা হয় নিউক্লিওজোম। নিউক্লিওজোম বলি, একই না? এই নিউক্লিওজোম আবার একসঙ্গে সলিনয়েডের মতো কুণ্ডলী পাকিয়ে এইরকম ক্রোমাটিন মানে পাকানো অবস্থা গঠন করে। মনে থাকবে, তত দেখো দৈর্ঘ্য আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, একই না? এরপরে একটা দেখতে পাচ্ছি যে ফানেল সদৃশ্য স্ট্রাকচার গঠন করে বৃহৎ পরিবেশ। তারপরে এই যে গঠন করলো ক্রোমোজোমের একটা খণ্ডিত অংশ, সেটা আস্তে আস্তে কি হচ্ছে? আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। ঘনীভূত হওয়ার পরে একটা খাঁজ বা সেন্ট্রোমিয়ার তৈরি করছে, যেই সেন্ট্রোমিয়ারটাই কোনো ক্রোমোজোমের বিশেষ অবস্থান গঠন করে, যেটাই লাস্টে কি বলি? সম্পূর্ণ মাইটোটিক ক্রোমোজোম। তাহলে একটা দ্বিতন্ত্রী ক্রোমোজোম, দ্বিতন্ত্রী ডিএনএ জানি, যে ডিএনএর থেকেই কি হয়? ক্রোমাটিন সৃষ্টি হয়। সেই ক্রোমাটিন তন্তু থেকে কি হয়? কুণ্ডলীকৃতর মাধ্যমে কি সৃষ্টি হতে পারে? ক্রোমোজোম সৃষ্টি হয়। সেই ক্রোমোজোমটা সব থেকে ভালো ভিজিবল কোন দশায় হয়? মাইটোসিস দশায় হয়। এই স্টেপটা কিন্তু একটু মনে রাখা প্রয়োজন, ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে, হ্যাঁ কি না? যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনো ডাউট থাকলে আমাকে বলবে, হচ্ছে। এরপরে ভালো করে একটা জিনিস মনে রাখো, এর সঙ্গে আর একটা পয়েন্ট আমাদের করা প্রয়োজন, সেটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। এই ডিএনএ প্যাকেজিং কথাটা শুনেছ? ডিএনএ প্যাকেজিং বলতে আমরা কি বুঝি? ডিএনএ প্যাকেজিং কি তুই জানো? দেখ, কোষে ডিএনএ যখন ক্রোমোজোমের মধ্যে মেটাফেজ দশায় অবস্থান করে, তখন তার দৈর্ঘ্য মাত্র 1 থেকে 10 মাইক্রোমিটার হতে পারে।
পরবর্তী ক্ষেত্রে ওই ডিএনএ যখন বৃহৎ আকৃতি প্রাপ্ত হয় তখন সর্বাধিক 2 মিটার পর্যন্ত হতে পারে, হ্যাঁ কি না? তাহলে দেখা যায় যে যে ডিএনএটা 1 ন্যানো মানে ওই 1 থেকে 10 মাইক্রোমিটার ছিল, সেটাই এত এত পর্যন্ত বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার কারণটা কি? এই বেড়ে যাওয়ার কারণে একটা ওয়ার্ডই সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘনীভবন। অর্থাৎ ছোট্ট জায়গায় কোনো ডিএনএ তন্তু নিজেকে সংকুচিত করে অল্প পরিসরে ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ জায়গা করে নিচ্ছে। তাহলে ছোট্ট অংশের মধ্যে এত লম্বা পরিমাণ একটা ডিএনএ সূত্রকার অবস্থায় জায়গা করে নেওয়াটাকে কি বলা হয়? এই ঘটনাকেই বলা হয় ডিএনএ প্যাকেজিং। এই ডিএনএ প্যাকেজিং এর জন্য রেসপন্সিবল হচ্ছে নিউক্লিওপ্রোটিন। নিউক্লিওপ্রোটিন তন্তু কিন্তু পুঁথির মালার ন্যায় এইভাবে কি বলবো সূক্ষ্ম গঠন তৈরি করে, হ্যাঁ কি না? মনে থাকবে? রেসপন্স করো। হচ্ছে, চলো নেক্সট আমাদের যেটা লাস্ট বাকি থেকে যাচ্ছে, হেডিং করে নাও। 2 প্রকার ক্রোমোজোম, একটা পলিটিন ক্রোমোজোম, আর একটা কি হয়, ল্যাম্ব্রাস ক্রোমোজোম। নোট ডাউন করো। পতঙ্গতে তো স্যার ল্যাম্প্রাস ক্রোমোজোমটা থাকে না? হ্যাঁ, একটা হেডিং পরেই আছে, পরেই পরপর 2টো চিত্র আমি রেখেছি, একটা পলিটিন ক্রোমোজোম, একটা ল্যাম্ব্রাস ক্রোমোজোম। নোট ডাউন করবে পরপর 2টো টপিক, একটা পলিটিন, পরেরটায় নোট ডাউন করে নাও ল্যাম্ব্রাস। ল্যাম্ব্রাস ক্রোমোজোম। চলো দেখো, প্রথমে আমরা পলিটিনটা একটু আলোচনা করি, তারপর ল্যাম্ব্রাস ক্রোমোজোমে ঢুকবো। তাহলে পলিটিন ক্রোমোজোমের ব্যাপারটা কি? দেখো, ও বলতে পারবে কে আবিষ্কার করেন এটা? এর মধ্যেই লেখা আছে, লেখা নেই এর মধ্যে টপিকে সেখানে ওনার নাম আছে। কোন বিজ্ঞানী পলিটিন ক্রোমোজোম আবিষ্কার করেন? নোট ডাউন করে রাখো। পলিটিন না, বিজ্ঞানী পলিটিন বালিয়াবিন না কি একটা বটেছে। না, বলবিয়ানের রিং পড়েছিল। বলবিয়ানি রিং এর মধ্যেই আছে। কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নিতে পারো যে বলবিয়ানি প্রথম এটি কিন্তু লক্ষ্য করেন। এটি কোথায় লক্ষ্য করেন? এটা মেনলি যে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহে মেনলি লক্ষ্য করেন। পতঙ্গ শ্রেণী, এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মেন লক্ষ্য করেন পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহে। ওকে, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহে কিন্তু উনি এটা লক্ষ্য করছেন। এবার কোশ্চেন আছে কোন ধরনের পতঙ্গ, কোন বর্গের পতঙ্গ। বর্গ কথাটা খুব ইম্পর্টেন্ট। শ্রেণী, বর্গ, এগুলো তো আমরা শ্রেণী মেন্ডাসে জানি। কেউ বলতে পারবে পলিটিন ক্রোমোজোম কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? লিখে নাও, ডিপটেরা বর্গ। ডিপটেরা বর্গভুক্ত পতঙ্গ শ্রেণীর প্রাণীদের লক্ষ্য করা যায়। কোথায় লক্ষ্য করা যায়? পৌষ্টিক নালীতে, ম্যালপিজিয়ান নালীতে, লালাগ্রন্থিতে কিন্তু লক্ষ্য করা যায়। এই পলিটিনের দৈর্ঘ্য কেমন হয়? দৈর্ঘ্য প্রায় 1800 থেকে 2200 মাইক্রোমিটার লম্বা হয়। এটি সব থেকে বড় কিন্তু ক্রোমোজোম। এই কারণে কি বলা হয়? এই কারণেই এটাকে জায়ান্ট ক্রোমোজোম বলা হয়। তাহলে এটা কিরকম, কি ব্যাপার, এর গঠনটা কিরকম? এখানে না, ভালো করে শুনে নাও। এই ক্রোমোজোমটি কি হয়ে যায়? কোনো কালার প্রয়োগ করলে রঞ্জিত হয়ে যায়। রঞ্জিত হয়ে যাওয়ার কারণে এটাকে কি বলা হয় বলতে পারবে? এটাকে ইউক্রোমাটিন বলা হয়। ভেরি গুড, ইউক্রোমাটিন বলা হয়, হ্যাঁ কি না? ইউক্রোমাটিন বলে। ইউক্রোমাটিন অঞ্চলে ডিএনএ আর খুব সামান্য পরিমাণে কিন্তু আরএনএ লক্ষ্য করা যায়। এবার দেখা যায় যে এর কিছু কিছু ক্ষেত্রে যে ওপরের যে সারফেসটা সেটা কিছু ফুলে ওঠে, স্পঞ্জের বা আমরা সেই পাউডার মাখি যে পাফ হয়, ওই পাফের মতো ফুলে ওঠে, পশম একটা নরম অংশের মতো ফুলে ওঠে, হ্যাঁ কি না? এবং এর যে পাফগুলো পরবর্তী ক্ষেত্রে এরকম রিংয়ের ন্যায় একটা গঠন তৈরি করে ক্রোমোজোমের বাইরে, যেটাকে কি বলা হয়? যেটাকে ওনার নাম অনুসারে বলবিয়ানি রিং বলা হয়। ওকে, যে রিং বা চাকতি গঠন করে তাকে বলবিয়ানি রিং গঠন বলে আর কি। এই বলবিয়ানি রিং হচ্ছে ক্রোমোজোমের সব থেকে সক্রিয় অংশ, যা পরবর্তী ক্ষেত্রে বিভাজনে কিন্তু সাহায্য করে। জাস্ট এই হচ্ছে ছোট্ট পয়েন্ট। ওকে, নেক্সট ল্যাম্ব্রাস ক্রোমোজোম। বলো, ল্যাম্ব্রাস ক্রোমোজোম কাদের দিয়ে লক্ষ্য করা যায়?
মার্চ উবছর ওদের ড্রসোফিলা মাছি। গোলমাল হয়ে গেছিল, মার্চ উবছর ওদের মনে হচ্ছে। স্পেসিফাই যদি করি তাহলে তিন ধরনের দেখা যায়। একটা হচ্ছে পিসেস বা মাছ, অ্যাম্পিবা বা উভচর, এবং কিছু কিছু ক্ষেত্রে সরীসৃপ বা রেপ্টাইলস। এই তিনটে করাটা পরভুক্ত প্রাণীদের দেহে কিন্তু ল্যাম্প্রাস ক্রোমোজোম লক্ষ্য করা যায়। তবে এই যে ল্যাম্প্রাস ক্রোমোজোম বললাম, এখানে লক্ষ্য করা যাচ্ছে কোন দশায় লক্ষ্য করা যাচ্ছে প্রথমে এটা বলা উচিত আমার। যেমন বলবিয়ানিটা আবিষ্কার করেন পলিটিন ক্রোমোজোম, ল্যাম্প্রাস ক্রোমোজোম কি আবিষ্কার করেন? এখানে দুজন বিজ্ঞানীর নাম এখানে আসবে, একজন হচ্ছে ফ্লেমিং ফ্লেমিং এবং রাকেট। ফ্লেমিং এবং রাকেট প্রথম এটা আবিষ্কার করেন। এটা আবিষ্কার যে হয়েছে, এখানে একটা দ্বিমত থেকে গিয়েছিল যে সরীসৃপের দেহে কি পাওয়া যায়। বেশিরভাগ সরীসৃপের দেহে এটা ল্যাম্প্রাস ক্রোমোজোম খুব একটা পাওয়া যায় না। তবে কিছু সরীসৃপ যে মানে সামুদ্রিক সরীসৃপের দেহে কিন্তু এর অস্তিত্ব মিলেছে। এর সঙ্গে পলিটিনের পার্থক্য কি? দেখো, পলিটিনটা তুলনামূলক অনেকটাই বড় সাইজে, এটা কিন্তু অতটা বড় সাইজ নয়। এক্ষেত্রে কি হয়, এর যে স্ট্রাকচার ওয়াইজ কিরকম দেখায়, এখানে না মানে ডিএনএ প্রোটিন খুবই অল্প পরিমাণে বর্তমান এর মধ্যে। আর এখানে কোনো রকম এর এই ল্যাম্প্রাস ক্রোমোজোমের ক্ষেত্রে কোনো রকম পাপ বা উপবৃদ্ধি সেই অর্থে লক্ষ্য করা যায় না, বরং পার্সীয় রিং উপস্থিত, কিন্তু কোনো মানে এরকম পাপ বা উপবৃদ্ধি সেই অর্থে নেই। এবার যেটা ইম্পর্টেন্ট, এই প্রকার ক্রোমোজোম কোন দশায় ভালো করে লক্ষ্য করা যায়? মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ-ওয়ানে ডিপ্লোটিন উপদশা, একদমই তাই। প্রোফেজ-ওয়ান তো হবেই। প্রোফেজ-ওয়ানের ডিপ্লোটিন উপদশায় এই প্রকার কোষ, এইটা কিন্তু মানে এই প্রকার ল্যাম্প্রাস ক্রোমোজোম কিন্তু লক্ষ্য করা যায়। ওকে, এই ল্যাম্প্রাস ক্রোমোজোমের আর একটা বিশেষ ব্যাপার এটাই যে ল্যাম্প্রাস ক্রোমোজোম কিন্তু কোষ বিভাজনের সময় ডিপ্লোটিন উপদশায় ভিজিবল হলেও কোষ বিভাজনের ক্ষেত্রে এই ক্রোমোজোমের তেমন কোনো ভূমিকা নেই। আর এই ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তু যথেষ্ট ভঙ্গুর প্রকৃতির হয়, মনে থাকবে, যথেষ্ট ভঙ্গুর প্রকৃতি হয়। যেটুকু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আমি বলে রাখলাম। তোমাদের বিভিন্ন বইতে, তোমাদের অনার্স গ্র্যাজুয়েশনে 11-12 যেখানেই বলো, বিভিন্ন বইতে ল্যাম্প্রাস আর পলিটিন ক্রোমোজোমের কথা পাবে। ওইটুকু করলেই মোটামুটি ক্রোমোজোম টপিকটা কমপ্লিট। ওকে, দেখো, খুব ভালো করে পড়ে নিও। এরপরে তোমাদের আমি একটা রেকর্ডিং প্রোভাইড করে দেবো, সেটা হচ্ছে ওই যেটা বললাম আর কি, যে বায়োকেমিক্যাল পার্ট, তার মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট, তার বিভিন্ন গঠন, নিউক্লিক অ্যাসিড তার বিভিন্ন গঠন, এই দুটো ক্লাস আমার রেডি করা আছে। ওটা প্রোভাইড করে দিলে তোমরা রেকর্ডিং দেখে রেডি করে নিতে পারবে। তাহলে আমার পরের টপিক আরম্ভ করতে সুবিধা হবে। এরপর তোমরাই বলো। আজকের টপিক মোটামুটি এতটাই। তোমাদের এবার একটু